আচ্ছা বিমানদা, তোমাকে আজকে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। মূলত এখনকার দিনের যে সমস্যা দাঁড়াচ্ছে, মূলত চাকরি বা এটা ওটা, যারা যে কেরিয়ারের ফোকাসটা দিন দিন হারিয়ে ফেলছি আমরা, যারা যুবক সম্প্রদায়। তো এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জিং যে বিষয় দাঁড়িয়েছে ডাব্লিউপিএসসি। এখন এই ডাব্লিউপিএসসির বিষয়টা আমি জানি যে তুমিও এর উপর ভিত্তি করেই প্রফেসরের জায়গাটা পেয়েছো। তো এখন যারা উঠতি তাদের জন্য তুমি কি বলবে? কারণ এইটা দিয়ে তো প্রফেসরও হওয়া যায় এবং টিচারও হওয়া যায় এবং এদের সিলেবাসও প্রায় একই। এই প্রসঙ্গে তুমি যদি আমাদেরকে কিছু জানাও। হ্যাঁ, প্রথমেই আমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে যে কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, তারা এই যে উদ্যোগটা নিয়েছে যে ছেলেমেয়েরা শুধু পড়াশোনা করে কি করবে তার গতিপথ সাধারণত কলেজগুলো বলে দেয় না, কারণ কলেজের ডিগ্রি শেষ হওয়ার পরেই তারা তাদের মতো করে তাদের কেরিয়ারের বিষয়টা তাদেরকেই বুঝে নিতে হয়। তো সেখানে রামকৃষ্ণ মিশন কিন্তু ছেলেদের হাত ছেড়ে দিচ্ছে না, বরঞ্চ তাদের হাত আরও বেশি করে জোরালোভাবে ধরে রাখছে যে কি করেও তারা পড়াশোনা করার পরেও তারা কি করে প্লেসমেন্টটা পাবে, এবং তার জন্য যে পড়াশোনা, তার জন্য যে অধ্যবসায়, সেটা এখানে নিয়মিত চর্চার মধ্যেই রাখা হচ্ছে। তো এই জন্য আমি তাদেরকে অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমেই যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে আমরা জানি যে সরকারি চাকরির বাজার পশ্চিমবঙ্গ না, সারা ভারত জুড়েই একটা মানে অত্যন্ত একটা কম্পিটিশনের জায়গা বলবো, বা দিনে দিনে সেটা সংকুচিত হচ্ছে। তো সেক্ষেত্রে যখন যেভাবে আমাদের সুযোগ আসছে, আমাদেরকে সেভাবে সুযোগটা কাজে লাগাতে হবে। তো দীর্ঘদিন বাদে 2019 সাল নাগাদ আমি যতদূর জানি অ্যাসিস্ট্যান্ট টিচারের লাস্ট বিজ্ঞাপন বেরিয়েছিল, বা 19-এ মনে হয় জয়েন করেছিল লাস্ট, তারও 4-5 বছর আগে পরীক্ষা হয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে প্রায় 10 বছর বাদে আবার একটা বিজ্ঞাপনের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। তো পুরো বিজ্ঞাপন এখনও প্রকাশিত হতে এখনও বাকি রয়েছে। তো এবং এই সিলেবাস যতদূর জানি অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সিলেবাস বিগত 10-12 বছর ধরে একই রকম একটি সিলেবাস রয়েছে। সিলেবাসটি অত্যন্ত সংঘবদ্ধ এবং সংক্ষিপ্ত, তো ফলে সিলেবাস অত্যন্ত ছোট। সেই জায়গা থেকে যে পরিমাণের আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, যে পরিমাণের যে কম্পিটিশনের যে ধার এবং ভার, সেই জায়গা থেকে সিলেবাসটা কিন্তু অত্যন্ত ছোট বলে আমার মনে হয়। ফলে কম্পিটিশনের জায়গা কিন্তু অনেক বেশি। এবং আমরা যদি 10 বছরের প্রশ্ন দেখি, পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এই সিলেবাস সংক্রান্ত যে পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবো যে প্রশ্নের মানে 80-90% প্রশ্ন অত্যন্ত সহজ। আমি এমনও ক্যান্ডিডেটকে জানি যে যারা বলেছে যে দাদা আরেকটু যদি আমি প্রিপারেশান নিতাম তাহলে তো 60% বা 70% পরীক্ষার উত্তর আমরা নিজেরাই করে আসতে পারতাম। ফলে এত সহজ কোশ্চেন হবে, এত সহজ প্রশ্ন হয়, সেখানে দাঁড়িয়ে ওই 5-10 নাম্বার লাস্ট যে 10-15টা প্রশ্ন থেকে যায় সেগুলো অ্যাটেন্ড করাটা এবং নেগেটিভ মার্কিংকে বাঁচানো, এটাই কিন্তু কম্পিটিশানে একজন পরীক্ষার্থীকে অনেক বেশি এগিয়ে দেবে। অর্থাৎ যেটাকে আমরা বলি যে স্নায়ুর সংযম বা নার্ভ কন্ট্রোল ইংরেজিতে যেটাকে বলা হয়, সেটা ধরে রাখা কিন্তু একজন পরীক্ষার্থীর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা, বা মানে আমি প্রতিপক্ষ বলে মনে করি তার নার্ভ কন্ট্রোল সে কীভাবে করতে পারে। তার কারণ নার্ভ কন্ট্রোলটা তখনই হবে পরীক্ষার হলের ঠিক আগে ঢোকার সেই সময় থেকে শুরু করে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া পর্যন্ত কে কত কীরকমভাবে তার নার্ভটা ধরে রাখতে পারছে। আর কারণ এই প্রসঙ্গটা আমি বলছি এই কারণেই, আমরা যখন বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষাটা দিতে গিয়েছিলাম, আমার মনে আছে একটি কলেজের পুরো সমস্ত কলেজ জুড়েই শুধুমাত্র বাংলারই পরীক্ষা নেওয়া হয়েছিল একটি হাফে। তো ফলে সেখান থেকে মাত্র 40 জনকে সিলেক্ট করা হয়েছিল। তো বলে আমাদের মধ্যে একটা কাজ করে নার্ভ, যে যেখানে 1500-2000 পরীক্ষা দিচ্ছে সেখানে আমি 30 বা 40-এর মধ্যে ঢুকবো, এই ভাবনাটাই তখন আমাদের নার্ভটাকে দুর্বল করে দেয়। তো ফলে নার্ভ কন্ট্রোল বা এই স্নায়ুর সংযমটা ভীষণভাবে দরকার। এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা। আর দ্বিতীয় জায়গা, যেটা সবাই সিলেবাসটি পড়তে কিন্তু বেশি দিন সময় লাগবে না, খুব অধ্যবসায় নিয়মিত যারা অধ্যবসায় করে তাদের কিন্তু 1-1.5 মাসের মধ্যে পুরো সিলেবাসটা মানে একদম হাতের মুঠোয় চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে বললাম যে স্নায়ুর সংযমটা ভীষণভাবে এখানে দরকার।
এবং আগের বারে আমরা দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু পিএসসি একটা নতুন বিষয় সংযোজন করেছে যে জেনারেল ইনফরমেশন বা এরকম কিছু একটা বিষয় তারা 30 নম্বরের একটা বিষয় অ্যাড করেছেন। ফলে সেটাও কিন্তু একটা ওই যারা আমাদের মতো যারা একদম আর্টসের ছাত্র, যা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র, যারা শুধুমাত্র পড়াশোনাটা করেছি শিক্ষক হব বলে, ফলে অন্যান্য পড়াশোনা থেকে অনেকটা আমরা বিচ্যুত, সেই জায়গা থেকে ওইটাকেও মানে অতিক্রম করা সেটাও বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ফলে সেই জায়গাটাও আমরা অনেকটা নাম্বার বাড়িয়ে নিতে পারি। তো এটাই আর কি আমার বলার। এই বেশি যে নানা রকমের পথ এবং প্রস্তুতির এই বিষয়টা নিয়ে খুঁটিনাটি অনেকগুলো কথাই হবে তোমার সঙ্গে। তবে তার আগে একটা বিষয় খেয়াল করলাম যে সিট সংখ্যা খুবই কম, মানে সীমিত। এই একে তো চাকরির বাজারটা খুবই বাজে যেটা দাঁড়াচ্ছে, সে না হয় পরের কথায়, কিন্তু যখন এসেছে ঠিক আছে মানলাম, এই সীমিত সংখ্যক সিটের জন্য যে লড়াইটি হবে তার প্রস্তুতি আমরা কিভাবে নেব? ধরো যে আমরা কেউ কাজ করি, দৈনন্দিন যে কাজ, সেই কাজ থেকে দাঁড়িয়ে তো পিএসসিটাকে দেওয়া বেশ কঠিন কাজ, তাদের জন্য কি করা উচিত? হ্যাঁ, এ বিষয়ে একটা জিনিস বলা, সেটা হচ্ছে আমি আগে তোমাকে আমি বলে দিয়েছি যে ওই যে স্নায়ুর সংযম এবং সবসময় পজিটিভ ইতিবাচক থাকা এবং আমি পারবই এই মনোভাবটা নিয়ে চলতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এছাড়া আর কোনো উপায়, সাফল্যের এটাই একমাত্র মাপকাঠি যে নিয়মিত অধ্যবসায় করা। হ্যাঁ, এবার আমি জানি যে মানে আমরা মূলত যে পরিবারগুলো থেকে সরকারি চাকরির জন্য আবেদন করি বা সরকারি চাকরি পরীক্ষা দিতে যাই, মূলত নিম্নবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই মূলত আমরা উঠে আসি। ফলে একটা বয়সের পরে ফ্যামিলির পুরো দায়িত্ব বা আমার অনেকাংশটাই একটি ছেলে বা মেয়ের উপর অনেক বেশি বর্তে যায়। তো ফলে সেই কাজের জায়গাটাকে আমাকে মেনটেন করে কিভাবে আমি বাকি সময়টা প্রস্তুতি নেব সেটা খুঁজে বের করতে হবে। কারণ জীবনযুদ্ধের লড়াইটা তো অনেক বেশি কঠিন এবং চাকরি পাওয়াটা আরও বেশি কঠিন। তো ফলে সেই লড়াইটা আমাকে আমার মতো করে আমার নিজের সঙ্গে বোঝাপড়া করেই বুঝে নিতে হবে। তো সেই ক্ষেত্রে ওই যে বললাম স্নায়বিক যে লড়াই, সেটাকে জেতার জন্য আমাকে সবসময় পজিটিভ থাকতে হবে। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ নিয়মিত অধ্যবসায়, এগুলো হচ্ছে মানে যে কোনো চাকরির পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতার একটা মূল মন্ত্র বলে আমার মনে হয়। অবশ্যই এটা আমি মানলাম যে সমস্ত প্রতিকূলতাকে একবারে ভেঙে দিয়ে রিটেন টেস্টটা যেভাবেই হোক পাস করলাম। এখন আমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি নিজেকে প্রেজেন্ট করব কিভাবে? ইন্টারভিউ বোর্ডে গিয়ে যেটা প্রেজেন্টের বিষয় থাকে সেটা হচ্ছে যে ওই যে আবার বললাম, খুব ইতিবাচক থাকতে হবে এবং নিজের কাছে ভীষণ পরিষ্কার থাকতে হবে। কারণ যারা ইন্টারভিউ নেবে, টেবিলের ওপারে যারা থাকবে, তারা আমি কতটা নিজের কাছে নিজে ক্লিয়ার বা নিজের কাছে নিজে ট্রান্সপারেন্ট, যেটাকে বলে স্বচ্ছ, বা আমি আমাকে কতটা চিনি বা আমি কতটা স্বতঃস্ফূর্ত, মানে আমি পারি না এই বলাটাও কিন্তু একটা সততার জায়গা। সেই পারি নাটাও যেন আমি বলতে পারি, মানে সবটা আমাকে ইন্টারভিউতে পেরে আসতে হবে এমন কিন্তু নয়। ইন্টারভিউ বেঞ্চে যারা বসে থাকে তারা যারা ইন্টারভিউ দিতে ঢুকবে তাদের চাতুরিগুলো তারা কিন্তু ধরে নিতে পারে। ফলে সেখানে দাঁড়িয়ে নিজেকে সবসময় স্বচ্ছ থাকাটা ভীষণ জরুরি। না পারাটার মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখি না, কারণ আমিও যখন ইন্টারভিউ দিয়েছিলাম সবটা আমি পারিনি, কিন্তু আমি জানি যে আমি কোনটা পারিনি সেটা আমি বলে এসেছি, আর কোনটা পারি সেটাও আমি বলে এসেছি। ফলে না পারাটা, কারণ পড়ে নেওয়াটা কোনো কঠিন কাজ নয়। স্কুলে পড়াতে গেলে যেটুকুনি আমাদের অধ্যবসায় দরকার সেটা আমরা পড়ে নিতে পারবো। তো বলে কোনো কিছু যদি আমাদের জিজ্ঞাসা করে যে আচ্ছা এটা সালটা বলো তো, আমি একটু চাতুরি করে বললাম সালটা একটা ভুল বলে দিয়ে আসলাম, একদম না, আমার মনে নেই বা স্মরণ আসছে না, আমি এটা ব্যাপারটা জেনে নেবো, এইরকমভাবে নিজের কাছে নিজেকে ভীষণভাবে সৎ থাকতে হবে। এটা আমি মনে করি ইন্টারভিউ মানে ক্র্যাক করা বা ইন্টারভিউ সফলতা পাওয়ার একটা মূল মন্ত্র বলে মনে করি। অর্থাৎ মানুষ হিসাবে যথেষ্ট ট্রান্সপারেন্ট থাকতে হবে। মানে মূলত এটা দেখতে হবে যে কনসেপচুয়াল, হ্যাঁ, আরেকটা কনসেপচুয়াল ধারণা অবশ্যই। মানে তুমি দেখো যে যারা এতদূর একটা পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, বিএড করেছে, 5-7 বছর ধরে একটা সাবজেক্টের মধ্যে তারা মনোনিবেশ করেছে, তারা যে কিছু জানে না এমন তো হতে পারে না। তাহলে একজনের সঙ্গে আরেকজনের তফাৎটা আমি করবো কি করে? তখন চলে আসে যে কার কীরকম মানসিকতা, কার কীরকম। কারণ স্কুলে গিয়ে তুমি যখন পড়াবে ছেলে মেয়েদের, তুমি যদি মানুষ হিসাবে তুমি যদি দেখে যে না এর মধ্যে এত ছলচাতুর আছে, সে কী করে শিক্ষা দেবে আরেকজনকে? তাহলে সেখানে কিন্তু তুমি বাদ পড়ে যেতে পারে।
আর ওই বিএড এর কনসেপচুয়াল ব্যাপার ট্যাপারগুলো, কিছু সমস্যা আসলে কি করে সমাধান করবে, এই জায়গাগুলো বেসিক কনসেপ্ট। কিছু তুমি স্কুলের পড়াতে গেলে যে সমস্ত টার্মগুলো জানতে হয়, নিয়ম টিয়মগুলো জানতে হয়, সেগুলো জেনে গেলে। হ্যাঁ, যেমন আমি জানি বিআরএফজি বলে একটা গ্র্যান্ডে সরকারি স্কুল হয়, তো ফুল ফর্মটা তুমি জেনে গেলে। এই স্কুলগুলো প্রতিষ্ঠার উদ্দেশ্য কোথায়, তো ফলে ইনফরমেশন পেতে তোমার কোনো সমস্যা নেই, তুমি চারিদিকে পেতে পারবে, কিন্তু কোথায় গিয়ে একজনের সঙ্গে আরেকজনের ইন্টারভিউ তোমার তফাৎটা হবে। আচ্ছা আচ্ছা, এটা তোমার কত তুমি পিএইচডি থিসিস নিয়ে গেলে, কি তুমি কত লেখা নিয়ে গেলে, তোমার জ্ঞান গম্যি কত, এটা একটা স্কুলে পড়াতে গেলে খুব বিশাল দরকার কিছু হয় না, যে পিএইচডি স্টুডেন্ট দরকার হয় না স্কুলে। তাহলে ভালো মানুষটা হওয়াটা খুব জরুরি। অবশ্যই নিজের কাছে স্বচ্ছ থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, কনসেপচুয়াল যে বিষয়টা সেটা যেন স্পষ্ট থাকে, এটা একটা মূল বিষয়। এখন আমরা একটু বিষয় কেন্দ্রিক হই। বিষয় কেন্দ্রিক বলতে আমরা একটু বাংলার দিকে এগিয়ে যাই। বাংলার দিকে এগিয়ে গেলে আমাকে প্রথমেই রাখতে হবে সিলেবাসের দিকে, কারণ আমাদের মূল যে উদ্দেশ্য তা হচ্ছে প্রস্তুতি কিভাবে নেব। এটা তো ঠিকই যে আমরা কতগুলো নিজের স্নায়বিক যে দুর্বলতাগুলোকে সরাতে হবে, একটা নিজের মনে জোর রাখতে হবে, সেটা সবই বুঝলাম, কিন্তু আমাদের পদ্ধতি কি কি গ্রহণ করব। হ্যাঁ, এবার আমি আসি টেকনিক্যাল বিষয়। এতক্ষণ ধরে তো অনেক রকমের কথাবার্তাই হলো, এইবার টেকনিক্যাল বিষয় যেগুলো করতে হবে, প্রথমত হচ্ছে টেক্সটগুলো একদম টু দি পয়েন্ট, যেমন নেটে আসে যে কোন গাছে কি বসেছিল, এই গাছটার নাম কি, ওই মানুষটার নাম কি, এই সময়টা কখন কি হয়েছিল, এগুলো একদম খুব থরলি পড়তে হবে, খুব সাবজেক্টিভলি পড়তে হবে, এবং মানে সাবজেক্টিভলি না, অবজেক্টিভলি ভীষণভাবে পড়তে হবে। এবং যেটা হবে, যেমন ধরো একবার একটি প্রশ্ন এসেছিল যে বিদ্রোহী কবিতায় আমি শব্দটা কতবার আছে। এখন আমরা জানি যে কবিতা যারা আমরা চর্চা করি, এই ধরনের বিশ্লেষণ কবিতাতে একদমই গ্রাহ্য হয় না। একটা কবিতা কতটা কবিতা হয়ে উঠতে পারলো সেটাই গ্রাহ্য, কিন্তু যেহেতু এখানে একটা কম্পিটিশন দেওয়ার জায়গা এবং সেখানে একটা এমসিকিউ এর মতো বিষয় আছে, ফলে এই ধরনের তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। ফলে আমাদের তাত্ত্বিক লড়াই বা তাত্ত্বিক জায়গাটা আমাদের কাছে মূল উদ্দেশ্য নয়, তথ্যটা জানাটা ভীষণভাবে জরুরি। ফলে আমাকে এখন ওই কবিতার মধ্যে কতগুলো আমি আছে সেগুলো সব এক এক করে গুনতে হবে, এবং সেখানে খুব কনফিউজিং কিছু অপশন থাকে, 105, 107, 108, 109। ফলে তোমাকে গুলিয়ে দেওয়ার জন্য খুব কাফি যে এই 100টা আমি জানি, 105টা হবে না 6 হবে, ওই তখনই তোমার ওই ব্যাপারটা তোমার মানে একদম বিভ্রান্তি তখন সৃষ্টি হতে হবে। ফলে খুব কনফিডেন্টলি তোমাকে জানতে হবে যে এই আমি শব্দটা 107 বারই আছে, আমার পাশের লোক কে কি বললো আমি সেই দিকে মন দেবো না। যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কি দাড়ি কমাগুলোকে মুখস্থ, একদম দাড়ি কমাও তোমার মুখস্থ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটা করতে হবে, খুব ভালো একটা উপায় আমি মনে করি, সেটা হচ্ছে যে 5 জনে মিলে একসঙ্গে গ্রুপ স্টাডি করা। আচ্ছা, এটা ভীষণ উপকারী বলবো। আমি নিজেই সেক্ষেত্রে করতাম, আমার ইন্টারভিউ ক্ষেত্রে আমি একজন দাদার সঙ্গে নিয়মিত মক ইন্টারভিউ করতাম, ফোনে করতাম। আর তখন ফোনে টক টাইম ভরতে হতো, আমার মনে আছে, তখন ফ্রি কল হতো না, এবং 100 টাকা 150 টাকা করে কল ভরছে, এবং দুজনেই কিন্তু আমরা চাকরি পেয়েছিলাম, যে কীরকম ইন্টারভিউ কোশ্চেন করতে পারে, কীরকম আমি উত্তর দেব, ঠিক আছে। তারপরে এবং চাকরির এই পরীক্ষার ক্ষেত্রেও আমরা ফোনে মক টেস্ট করতাম। আমার একটা বন্ধু হোস্টেলে থাকতো এবং আমি বাড়ি থেকে, দুজনেই ফোনে আমরা মক টেস্ট করতাম। ফলে এইগুলো ও চাকরি পেয়েছে, আমিও চাকরি পেয়েছি। ফলে মক টেস্ট বা একসঙ্গে জুতোবদ্ধভাবে পড়াশোনা করার কিন্তু একটা সবসময় একটা জায়গা কিন্তু এটা অবশ্যই একটা দুঃখের বিষয় যে এখন গ্রুপ স্টাডি সেরকম হয় না। হ্যাঁ, এবার কেন হয় না তার হয়তো এই এক্লেকটিক্সিজমের বিষয়গুলো চলে আসে, যে একটা পপ কালচার টাইপের, হ্যাঁ আমি আমার সঙ্গে আছি, আমার মতো করে থাকতে পারি, বা আমি সমস্ত কিছু পারি। এখন আমি এটাকে পুরো বাদ দিলাম গ্রুপ স্টাডির কথা, যারা পারে কিংবা আমি ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করছি, সেটা একটা বিষয় তৈরি হলো। কিন্তু এমন অনেকেই আছে যারা দুটোই পারে না। তাদের জন্য কি কোনো কোচিং সেন্টার বা কোনো ইনস্টিটিউশন বিশেষ ক্ষেত্র কাজ তৈরি করতে পারে? এটা সেটা কি আমার বলার অপেক্ষা রাখে? কারণ চারিদিকে যেভাবে কোচিং সেন্টার আছে তাতে সবাই সেই দিকেই যাবে, মানে এখানে আর অন্য কিছু বলার নেই। কোচিং সেন্টার অবশ্যই যাবে, কিন্তু আমি অল্টারনেটটাও আমি বলে রাখলাম, কারণ ওইভাবে আমি সফলতা পেয়েছি। আমি সফলতার মূল মন্ত্র হিসাবে আমি ওটাকেও গুরুত্ব দিচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমি মনে করি সেলফ স্টাডিজের উপর আর দ্বিতীয় কিছু হয় না। অতএব কোচিং সেন্টারে গিয়ে গাইডেন্সে পাবেই, কিন্তু তার পাশাপাশি তাকে কিন্তু সেলফ স্টাডিও করতে হবে। আচ্ছা, মানে অনেকটা সময় কি হয়, মানে বাজার চলতি বই থেকে টুকে দেওয়া হয়, এমন একটা বিষয়। এখন ওই বাজার চলতি বই হবে না এইটুকু জানি, মানে সেখানে হয়তো পিএসসি ক্র্যাক করা খুবই মানে সমস্যার একটা বিষয়। তা আমি তারপরও জিজ্ঞাসা করছি, এটা কি সত্যি উপায় তৈরি করে?
যে আমি বাজার চলতি বই পড়লাম এবং পিএসসি ক্র্যাক করে ফেললাম। না, একদম না। এইটার উপর যদি কোনো কেউ সমীক্ষা করে, কারণ এগুলো তো ভীষণ মানে গবেষণামূলক কাজ, মানে হ্যাঁ, তথ্য এবং তত্ত্ব, মানে এই দুটো কথা বলবে, মানে আমি গাল ভরা অনেক কিছুই বলতে পারি। তাতে আমার মনে হয় যারা সেলফ স্টাডিজ করে এবং যারা অনেকটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়, তারা জীবনে বা এই ধরনের কম্পিটিশন অনেক বেশি প্রতিযোগিতায় জিতে যায়। তার কারণ হচ্ছে মূল জায়গা কিন্তু তোমাকে দেখো, যখনই এই পরীক্ষাটা হয়ে যাবে, এই পরীক্ষার নাম্বার সাধারণত, আমি যতদূর জানি, আমি ভুলও হতে পারি, যে এই নাম্বারটার উপর ম্যাটার করে কিন্তু তোমার ইন্টারভিউ হবে না। ইন্টারভিউটা তখন ওইখানটাই তোমাকে ইমপ্রেস করাতে হবে যারা ওখানে ইন্টারভিউ বেঞ্চে আছে, যে হ্যাঁ তুমি একটা চাকরি পাওয়ার যোগ্য, সেটা তোমাকে উপস্থাপন করতে হবে। তার উপর নাম্বার করে কিন্তু তোমার চাকরিটা হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেজ যদি তোমার পরীক্ষা হয়, তাহলে সেকেন্ড স্টেজ হচ্ছে তোমার ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা ক্র্যাক করার জন্য তোমাকে মানসিকভাবে ভীষণ সবল থাকতে হবে। সেই প্র্যাকটিসটা তুমি কোন কোচিং সেন্টারে পাবে? মানে সেটা তো তোমাকে জীবন শেখাবে। একদমই তাই। তথ্য এবং তত্ত্ব দুটোই দরকার এবং নিজের সেলফ স্টাডিটাও দরকার। মানে এটা বেশ কঠিন হয়ে যায় আজকের দিনে যারা খুব ব্যস্ত থাকে। তো তারপরেও একটু বলি বিষয়কেন্দ্রিকে, একটু এগিয়ে গিয়ে যদি বলি যে কবিতার ক্ষেত্রে আমরা বললাম যে দাঁড়ি কমাগুলো হয়তো পড়তে হবে এবং সেগুলো হয়তো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। গল্পের ক্ষেত্রেও হয়তো চরিত্র বা ঘটনা, এগুলো একটা সিকোয়েন্স যেগুলো মনে রাখা যায়, কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে এটা বেশ দুঃসাধ্য। আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রবন্ধকে মনে রাখা এবং সেটাকে ক্রমান্বয়ে মনে রেখে তার দাড়ি কমা যদি মুখস্থ করতে হয়, তাহলে আমার সেটা কি পিএসসি ক্র্যাক করা হবে নাকি অন্য কিছু একটা গবেষণার কোনো কাজ তৈরি হ্যাঁ, হচ্ছে? এখানে একটা জিনিস বলার, চাকরির প্রতিযোগিতা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল, তোমাকে ভাবতে হবে। মানে তুমি সব, এই যে আমি অনেকগুলো কথা বললাম যেগুলো ভীষণ মনে হবে যে বাবা এই তো দার্শনিক কথাবার্তা, এগুলো কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হতে পারে না, কিন্তু একদমই নয়। মানে তোমাকে আবেগও যেমন রাখতে হবে, তোমাকে বাস্তববাদীও হতে হবে। এই দুটোর মেলবন্ধন তুমি যদি করাতে পারো, তাহলেই তুমি 100 জনে একজন হতে পারবে। তাহলে প্রবন্ধগুলো কি? প্রবন্ধগুলো, যেটা আমি এবার প্র্যাকটিক্যালে ফিরে আসি, সেটা হচ্ছে যে প্রবন্ধগুলো তোমাকে তোমার ওই মুখস্থ বিদ্যাটা, যে ছোটবেলায় আমরা করতাম না, যে ধারাপাত পড়ার মতো একে চন্দ্র দুয়ে পক্ষ নাম, তাগুলো আমরা কিভাবে মনে রাখতাম, মুখস্থ বিদ্যায় সেখানে কাজ দিত। ফলে এই মুখস্থ বিদ্যাকে তোমাকে আয়ত্ত করতে হবে। তোমার মেমোরিতে সেগুলো বারবার, যেটা হয় আর কি, মানে মেমোরির একটা খারাপ জিনিস বলো ভালো জিনিস হচ্ছে, মেমোরি হচ্ছে এমন একটা জিনিস যে শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরি বলে দুটো জিনিস আছে। যে শর্ট টার্ম মেমোরিতে আমাদের এই বিষয়গুলো থাকবে কিন্তু চাকরির পরীক্ষা, কারণ এগুলো আমরা কেউ ভালোবেসে পড়ি না, বাধ্যবাধকতায় পড়ি। ফলে শর্ট টার্ম মেমোরি এমন একটা জিনিস যে তুমি যদি নিয়মিত চর্চা না করো, শর্ট টার্ম মেমোরি থেকে সেটা উধাও হয়ে যাবে। তো ফলে তোমাকে কী করতে হবে? নিয়মিত প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমি প্রথমে সেটা বলেছি, নিয়মিত প্র্যাকটিস করো, মাথার মধ্যে রাখো, এবং একই জিনিস যেটা তুমি মাথার মধ্যে রাখছো আবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমার শর্ট টার্ম মেমোরিটাকে আরও জোরালো করে তোলো। তো ফলে এইভাবে তোমাকে মানে পুরো মানে ইনফরমেশনগুলো মাথার মধ্যে মুখস্থ করে রাখতে হবে। বাংলায় আমরা যেটা বলি মুখস্থ, সেই থেকে বাংলা সাহিত্যের ইতিহাসও কি একদম, বাংলা সাহিত্যের ইতিহাস মানে সেখানে ইনফরমেশন, তার মানে সেটা মাথায় রাখতে হবে। আইডিয়ার কথা আমি আসছি না, কারণ আইডিয়ার পড়াশোনা আমরা ওই গ্র্যাজুয়েশন মাস্টার্সে করেছি। এখানে সে জায়গাগুলো জায়গা নেই, কোথায় আছে সেটা ইন্টারভিউতে গিয়ে আবার আছে। কারণ এটা একটা এলিমিনেশন রাউন্ড, মানে হাজার হাজার লাখ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, তার মধ্যে থেকে একটা নির্বাচনী সংস্থা সে কী করে ছেলেমেয়েদেরকে আলাদা করবে? তার কাছে এটা উপায় ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি কেউ জানতে চায় যে আমি কোন কোন ওয়েতে পড়বো, সে তো জানলো, কিন্তু কোন কোন সময় ধরে আমি পড়বো? সময় ধরে পড়াশোনা বলতে, একটি ছেলে বা মেয়ে যখনই চাকরির পরীক্ষায় দিতে যাচ্ছে আর চাকরির খিদেটা তার যদি থাকে, তার কাছে 10 ঘন্টা বা 12 ঘন্টা সময়টাও কোনো ম্যাটার করবে না। তার যেটুখানি মনে হবে যে আমার এইটুখানি পড়লে আমার হবে, সেটুখানি সে পড়বে, সেটুখানি সময়। বাহ, আমরা এই পিএসসি সংক্রান্ত যাবতীয় যে প্রশ্ন, এতে আমরা খুবই উপকৃত হয়েছি, এবং যারা এইবারে দেবে তাদের জন্য তো ওই গতবারে যারা দিয়েছেন তাদেরকে তো একটা অনুসরণ করার ব্যাপার থাকে। আমরা গাইড হিসেবে আমরা অনেকটা সময় আপনার থেকে পেলাম। কখনো আপনি বলছি, কখনো তুমি বলছি, কারণ হচ্ছে আমরা খুব আত্মীয়ের মাঝখানে রয়েছি। তো আমরা কিন্তু খুব উপকৃত হয়েছি। এবং আমি এইটা একটা বিষয় বলবো যে পদ্ধতিতে আমরা এগোচ্ছি, তাতে কোনো কোচিং সেন্টার আমাদের কতটা ভরসাযোগ্য হতে পারে,
কিংবা কোন কোচিং সেন্টার ভরসাযোগ্য হতে পারে বা কোন কোন বই ভরসাযোগ্য হতে পারে, এমন কিছু অথেন্টিসিটি আছে এমন যদি সাজেস্ট করো? আমি প্রথম সাজেস্টই করব যে সমস্ত টেক্সটগুলোকে তাকে ভালো করে পড়তে হবে। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ভীষণ ভালো করে পড়তে হবে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ সাহিত্যের ইতিবৃত্ত শুধু পড়লে হবে না, তার সঙ্গে অসিত বন্দ্যোপাধ্যায় যে 10 খণ্ডের যে সাহিত্যের ইতিহাস রয়েছে সেটাকেও খুব ভালো করে পড়তে হবে। এবং সুকুমার সেনের যে 5 খণ্ডের যেটা আনন্দ পাবলিকেশনের বই সেটাকে পড়তে হবে। টেক্সটগুলো খুব ভালো করে থরলি পড়তে হবে, টেক্সটগুলো ধরে ধরে পড়তে হবে। এবং ব্যাকরণের ক্ষেত্রে যেটা, সেটা আমি একটু বলি, ব্যাকরণে প্রচুর বাজার বই আছে, কিন্তু আমি মূলত পড়েছিলাম বামনদেব চক্রবর্তীর বই এবং দেখেছিলাম ম্যাক্সিমাম তখন প্রশ্ন কিন্তু বামনদেব চক্রবর্তী থেকে আসতো। এবং ব্যাকরণের ক্ষেত্রে যেটা করতে হবে, এক কথায় প্রকাশ বলে একটি বিষয় আছে, ওটা কিন্তু ভীষণভাবে মুখস্থ করতে হবে। বামনদেব চক্রবর্তী পাতার পর পাতা জোড়ে এক কথা প্রকাশ বইয়ে রয়েছে, সেগুলো একদম ধরে ধরে একদম মুখস্থ। আমি বললাম না, মুখস্থ বিদ্যাকে কাজে লাগাতে হবে। তো মুখস্থ বিদ্যাকে কিন্তু ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস এবং প্রবন্ধ চর্চার ক্ষেত্রে সব থেকে এবং পুরোটাই মুখস্থ বিদ্যাকে কিন্তু ভীষণভাবে কাজে লাগাতে হবে, ভীষণভাবে কাজে লাগাতে হবে। এছাড়া বাজার চলতি অনেক রকমের বই আছে, সেগুলো তারা পড়তে পারে। বিভিন্ন কোচিং সেন্টার আছে, যেমন রামকৃষ্ণ মিশনের যে তারা প্লেসমেন্ট সেল থেকে তারাও একটা কোচিং দিচ্ছে। তো ফলে সেটা একটা একটা নামী সংস্থা, তারা যখন কোচিং দিচ্ছে ফলে তারা এই বিষয়গুলো গুণগত মান বিষয়ে তারা খেয়াল রাখবে। ফলে স্বাভাবিকভাবেই সে বিষয়ে তারা এখানেও তারা মানে পড়াশোনা করতে পারে। কিন্তু তারপরেও বলবো সেলফ স্টাডিজের উপর কিছু হয় না, সেটা একটা বড় জিনিস। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের প্লেসমেন্টের যে কোচিংয়ের বিষয়টা, যোগাযোগ করতে পারেন। আর এখানে তাহলে দাদা ছাড়ি, খুব ভালো করে সবাই পরীক্ষা দিই, সবাই জীবন যুদ্ধে এগিয়ে যাক, এটাই আমি চাই।